ভোটের মুখে এসআইআর এত কম সময়ে প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়। বারবার আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার সরব হয়েছিলেন, আর এবার পিছলো খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিন। 7 দিন পেছলো খসড়া তালিকা প্রকাশের দিন। 9 ডিসেম্বরের জায়গায় 16ই ডিসেম্বর খসড়া তালিকা। 7 দিন পিছলো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও। জানাবো আপনাদের 7ই ফেব্রুয়ারির বদলে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ। নোটিশ দিয়ে জানালো নির্বাচন কমিশন। পর্যন্ত কমিশনের তরফে দাবি করা হচ্ছিল খসড়া তালিকা প্রকাশের জন্য প্রয়োজনীয় ডিজিটালাইজেশনের কাজ সঠিক গতিতে এগোচ্ছে, ফলে দিন পেছানোর প্রয়োজন নেই। কিন্তু বাস্তবে চূড়ান্ত সমস্যার সম্মুখীন হচ্ছিলেন বিএলওরা। প্রতিনিধি মৈত্রী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। মৈত্রী, তাহলে কি সেই পরিস্থিতি কার্যত স্বীকার করে নিয়ে এই দিন পেছানো? একেবারে দেখো, যখন কমিশনের তরফ থেকে এই দিন পিছানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তখন কিন্তু সেটাই মনে করা হচ্ছে যে বাস্তবে পরিস্থিতি যে কতটা জটিল হয়ে রয়েছে। বারবার বিএলওরা বলার পর সেই পরিস্থিতিটাই কিন্তু কার্যত স্বীকার করে নিতে বাধ্য হলো জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু এর আগে দেখা যাচ্ছিল জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে তারা নিজেদের অবস্থানে কার্যত অনড় ছিল যে ডিজিটাইজেশনের প্রক্রিয়া ঠিকভাবে চলছে, কিন্তু অন গ্রাউন্ডে যে সমস্যা রয়েছে তাদের এই সিদ্ধান্তই কিন্তু বলে দিচ্ছে যে অন গ্রাউন্ডে সব ঠিক নেই। বেশ, তালিকা প্রকাশের দিন পেছনোই তুঙ্গে তরজা। চাপের মুখে সময় বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের। তো তৃণমূলের মানতে নারাজ পদ্মসেবী। পশ্চিমবঙ্গ তো কঠিন ঘাঁটি, কঠিন মাটি। একদিকে যেরকম নির্বাচন কমিশন প্রকারান্তরে স্বীকার করে নিলেন যে তাদের নির্ঘণ্টটা ঠিক ছিল না, তাদের প্রস্তুতি ঠিক ছিল না, তার জন্য যে 35টা প্রাণ চলে গেল তার কৈফিয়ত কে দেবে? এই 7 দিন বাড়ালেই যে তারা সব কলঙ্ক মুক্ত হয়ে যাবেন নির্বাচন কমিশন বা তাদের পেছনের মাথা বিজেপি, এটা মনে করা খুব ভুল। 7 দিন বদলাতে বাধ্য হয়েছেন আমাদের চাপে। বিএলওরা কাজ করতে পারছেন না, তাদের যে প্রতিবেদন তাতেও নির্বাচন কমিশনের দ্বিধাগ্রস্ত, সেটাই প্রমাণ হচ্ছে। পরিকল্পনার অভাব ছিল কিংবা উদ্ভূত পরিস্থিতির জন্য করেছে, সেটা নির্বাচন কমিশনের বক্তব্য। আমার তো মনে হয় আরও ভালো করে, আরও সময় দিয়ে ধীরে সুস্থে করলে বেশি ভালো হয়। কারণ মানুষকে অকারণে অশান্তি ঝঞ্ঝাটের মধ্যে না ফেলে যেটা সহজ সরল হয় সেই কাজটা করাই তো ভালো। তাই জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমাদের অভিযোগই প্রথম থেকে বলেছি, ইল টাইম, পরিকল্পনার অভাব, ল্যাক অফ প্রিপারেশন, সব মিলিয়ে আমরা তো প্রথম দিন থেকে অভিযোগ করছি। এটা তাদের অবজারভাররা ভালো করে কাজ করতে পারবেন, আরও বেশি স্ক্রুটিনি করতে পারবেন। শ্বশুর বাবা হয়ে যাচ্ছে, বাবা ভাড়া পাওয়া যাচ্ছে। কাল পর্যন্ত একজন 2 সন্তানের পিতা ছিল, হঠাৎ দেখা গেল তার 8টি সন্তান। মায়ের থেকে মেয়ের বয়স বেশি হয়ে গেছে, এই তথ্যও আছে। একজন তো গণতন্ত্রের প্রতি এত ভালোবাসা 8 জায়গায় নাম তুলেছে। এটা দেখবার জন্য গণেশ কুমারজি নিজে পশ্চিমবঙ্গের আসার প্রয়োজন আছে। পুরো টিম নিয়ে আসুন, যারা সমালোচনা করছে তাদের নিয়ে আসুন, বিএলওদের বাঁচান। এসআইআরে একাধিক বিএলওর মৃত্যু এবং অসুস্থ হওয়ার খবর। 7 দিন যথেষ্ট সময় নয়, দাবি বিএলওদের একাংশের। এটা আমাদের একটা প্রাথমিক একটা জয় বলা যেতে পারে, কিন্তু এটা তো সমস্যার সমাধান হলো না। 7 দিনে আমরা প্রায় অলমোস্ট 2 বছরের একটা কাজ, সেটা 7 দিন বাড়ানোটা আমাদের কাছে এটা ঠিক সমাধান বলে আমি অন্তত মনে করছি। আমরা যে দাবি করেছিলাম সেই দাবির মুখে পড়ে হয়তো 7 দিন মানে সেই একটা ছেলে খেলার মতন 7টা দিন পিছিয়ে দিলাম, একেবারেই পর্যাপ্ত নয়। অন্যদিকে শীতকালীন অধিবেশন, আর শীতকালীন অধিবেশনে সংসদে এসআইআর উত্তাপ। আগামীকাল সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে। অধিবেশন শুরুর আগে আজ হলো সর্বদলীয় বৈঠক। এসআইআর নিয়ে সংসদে ঝড় তুলতে চায় বিরোধী। সংসদের ভিতরে বাইরে সুর চড়াবে তৃণমূল। এসআইআর এর পাশাপাশি বরাদ্দ বঞ্চনা নিয়েও সরব হবে টিএমসি। কংগ্রেসের হাতিয়ার হবে এসআইআর এবং ভোট চুরি ইস্যু। অর্থাৎ আগামীকাল সংসদে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে এবং সেখানেই উত্তাপ, এসআইআর এর উত্তাপ থাকবে। অধিবেশন শুরুর আগেই আজ সর্বদলীয় বৈঠক হয়। এসআইআর নিয়ে সংসদে ঝড় তুলতে চায় বিরোধী। সংসদের ভিতরে বাইরে সুর চড়াবে তৃণমূল। এসআইআর এর পাশাপাশি বরাদ্দ বঞ্চনা নিয়েও সরব হবে টিএমসি।
প্রক্রিয়া খতিয়ে দেখতে ফলতায় স্পেশাল রোল অবজারভার, সঙ্গে রোল অবজারভাররা। ফলতা বিডিও অফিসে এসআইআর নিয়ে বৈঠক, মহকুমা শাসক, বিডিও, বিএলওদের সঙ্গে বৈঠক। আনিসুদ্দিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আনিসুদ্দিন, এই বৈঠক নিয়ে কি জানা যাচ্ছে? একেবারে দেখো, আজকে এই নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তা এবং শ্রী মুরুগানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রায় 11:30 নাগাদ, সকাল 11:30 নাগাদ তারা বিডিও অফিসে আসেন ফলতাতে, এবং সেখানে ডায়মন্ড হারবার মহকুমা শাসক এবং ফলতা বিডিওর উপস্থিতিতে এলাকার যারা বিএলও ছিলেন তাদেরকে নিয়ে বৈঠক করেন। এবং এই বৈঠকের পরেই কিন্তু এলাকার যারা বিএলএ রয়েছিলেন, অর্থাৎ বুথ লেভেল এজেন্ট সর্বদলের, তাদেরকে নিয়েও বৈঠক করা হয়। এবং প্রতিনিধি দলের পক্ষ থেকে যেটা জানানো হয় যে মূলত যে কিভাবে এসআই প্রক্রিয়া কাজ করছে বিএলওরা, তাদের কি কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা সেই সমস্ত বিষয় নিয়ে বিএলওদের সাথে বৈঠক করা হয়। এবং সেখান থেকেই একাধিক সমস্যার কথা জানেন প্রতিনিধি দল, এবং এরপরেই কিন্তু তারা এই বৈঠকের শেষে কিন্তু বেরিয়ে যান। এবং যেটা মূলত বিজেপির পক্ষ থেকে যেটা বারবার অভিযোগ করা হয়েছে যে ফলতা এলাকায় একেবারে এই যে মৃত ভোটারদেরকে নাম জোর করে তাদের ভোটার লিস্টে নাম তোলানো হচ্ছে, এমনটা একটা অভিযোগ করা হয়েছিল। এবং সেই অভিযোগও খতিয়ে দেখেন যে নির্বাচন কমিশনের স্পেশাল রোল অবজারভার, তারা এই বিষয়টিও কিন্তু খতিয়ে রাখেন এবং বিএলওদের সঙ্গে কথা বলেন। তবে ফলতার বিডিও যিনি রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন যে নির্বাচন কমিশনের যারা প্রতিনিধি দল এসেছিলেন তারা কিন্তু যে বৈঠক করেছেন এবং তারা যে বিএলওর কাজ নিয়ে কিন্তু অনেকটাই সন্তুষ্ট বলে তিনি কিন্তু জানিয়েছেন। বেশ, যেটা আমরা এসআইআর করছি, এসআইআর নিয়েই আলোচনা হলো, কীভাবে এসআইআর হচ্ছে, কারোর কোনো সমস্যা আছে কিনা, কারোর কোনো পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ যারা ছিলেন, প্রতিনিধি ছিলেন, তাদের সাথেও কথা হয়েছে, তাদের কাছ থেকেও তাদের ওপিনিয়ন জানা হয়েছে যে কোনো অসুবিধা হচ্ছে কি, বিশেষ কোনো অসুবিধা কথা কেউ বলেনি। অভিযোগ তো অনেক হতে পারে, সেগুলো পরীক্ষা করে দেখতে হবে কী আছে, তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন এগুলো যখন হবে তখন সেগুলো বোঝা যাবে। কেমন কি কাজকর্ম আমরা করছি স্যার জানতে চাই না, কিন্তু আমরা বললাম যে ঠিকঠাক কাজ আমরা করেছি, প্রবলেম বা কোনো কিছু ফেস করতে হচ্ছে কিনা। তো বললাম যে অল্প সময়ের মধ্যে আমাদের কাজটা করতে হয়েছে, একটু চাপ আমাদের গেছে, অনেকদিন গেছে, রাত জেগে কাজ করতে হয়েছে। আর ডাটার ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়েছে, সার্ভারে এন্ট্রি করতে আমরা পারিনি, মানে সার্ভার অত্যন্ত ডাউন হয়ে থাকতো। শুনলাম যে 7 দিন বাড়িয়েছে, এটা তো খুব ভালো লাগছে। যদি এটা আগে আমরা জানতাম ধীরে ধীরে কাজ করার সুযোগ পেতাম। স্পেশাল অবজারভার স্যাররা এসেছিলেন, আমাদের সাথে এসডিও স্যার, ইআরও স্যার সবাই ছিলেন এবং বিএলওজরাও ছিলেন। সেখানে বিএলওদের কাজ করতে যে সমস্ত সিস্টেমে তারা সমস্যা ফেস করছেন, সার্ভারে সমস্যা ফেস করছেন, সেগুলো জানিয়েছে। দেখুন, কমপ্লেন অনেকেই করবে, সেই কমপ্লেনগুলোর সত্যতা যাচাই করাই আমাদের মেন টার্গেট। তৃণমূল কংগ্রেস বলেছে যে এটা এই অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয়, এই প্রক্রিয়াটা এত দ্রুততার সাথে করলে সেটা মানুষের পক্ষে অন্য একটা মানসিকতা তৈরি করে, যেখানে মানুষ আতঙ্কিত হয়, ভীত হয় এবং প্রক্রিয়াটার সাফল্য হয় না। আমরা খুব পরিষ্কার করে দিয়ে বলতে চাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আমরা কিন্তু এই স্যারের প্রক্রিয়ার বিরুদ্ধে নই, কিন্তু যেভাবে করা হচ্ছে সেই প্রক্রিয়ার বিরুদ্ধে। খুব তাড়াতাড়ি এই বলে দিলাম 4 নভেম্বরের মধ্যে আমরা আরম্ভ করে দেব স্যারের প্রক্রিয়া, 4 ডিসেম্বরে শেষ হবে এনিউমারেশন ফর্ম নেওয়া, তারপরেই 9 তারিখে খসড়া তালিকা বেরিয়ে যাবে, তারপরেই সব অবজেকশন নিয়ে 31শে জানুয়ারি বেরিয়ে যাবে, যার অবজেকশন তার হিয়ারিং হয়ে যাবে 31শে জানুয়ারির মধ্যে শুনানি, আর তারপরেই 7ই ফেব্রুয়ারি খসড়া লিস্ট বেরোবে। আমরা বারবার বলেছিলাম যে এটা হয় না, এটা হতে পারে না, কারণ যে প্রক্রিয়া আগে প্রায় 2 বছর সময় লেগেছে সেই প্রক্রিয়া হঠাৎ 1 মাস 2 মাসের মধ্যে কি করে শেষ হয়ে যায়। কালকে কথা আমরা গতকালও বলেছি, আগেও বলেছি, আমাদের সাংসদের দল, প্রতিনিধি দল গেছে, কিন্তু আমরা দেখলাম কি হঠাৎ নির্ঘণ্টের একটা পরিবর্তন হয়ে গেল। এখন কি হলো, 1 সপ্তাহ করে পিছিয়ে দেওয়া হলো।
পিছিয়ে দেওয়া হলো, অর্থাৎ 4 তারিখ যেটা শেষ হওয়ার কথা ছিল সেটা 11 তারিখ, যে খসড়া তালিকা 9 তারিখ বার করার কথা ছিল 9ই ডিসেম্বর সেটা 16ই ডিসেম্বর, যেটা হিয়ারিং শেষ হওয়ার কথা ছিল 31শে জানুয়ারি সেটা হয়ে গেল 7ই ফেব্রুয়ারি, আর পূর্ণ তালিকা অর্থাৎ ফাইনাল লিস্ট সেটা বেরোবে কবে? 7 তারিখ বলেছিল 14ই ফেব্রুয়ারি, একদম ভ্যালেন্টাইন ডেতে। তো বুঝুন এখন, তাহলে স্বীকার করা হলো যে প্রক্রিয়াটা, যে সময়সীমা বাধা হয়েছিল সেটা ঠিক নয়। তৃণমূল কংগ্রেস সঠিক কথা বলেছে, এটা তো প্রকারান্তরে এটা তো স্বীকার করা হলো নাকি? জাতীয় নির্বাচন কমিশন রাতের অন্ধকারে এই সময়সীমা পাল্টে দিল। এটা কি হলো তাহলে? এত 40 জনের ওপর যে মারা গেল তার দায়টা কে নেবে? রক্তের দায়, হাতে রক্ত কার লেগে? স্বীকার তো করে নেওয়া হলো সময়সীমা বাড়িয়ে যে দায়টা তাদেরই ছিল। তাহলে এর উত্তরটা কে দেবে যে এতজন মানুষকে যে আমরা হারালাম? তাহলে সেই কথাটা কে এর জবাব দেবে মানুষের কাছে? প্রান্তিক মানুষ তারা এই আতঙ্কের শিকার হয়েছে। কখনো বাংলাদেশে চলে যাবেন, বাংলাদেশের মানুষ সীমান্তবর্তী এলাকা যেন খালি আমাদের বাংলা আর কোথাও নয়। আবার কখনো রোহিঙ্গা, বাবারে বাবারে বাবা, নানা রকম বলা, মানুষকে আতঙ্কের মধ্যে ফেলা। আমরা বারবার বলেছিলাম এরকম করো না, এরকম করা যায় না, এটা হয় না, কিন্তু তাতে তখন কর্ণপাত করেনি। পরে কিন্তু বুঝেছে, ভুলটা স্বীকার করলো। তা আমরা বলতে চাই যে যখন বিরোধীদের পক্ষ থেকে বিরোধী দলনেতা সহ অন্যান্যরা তারা বলছেন 1 কোটি বাদ যাবে, কখনো বলছেন এই 8 দফায় নির্বাচন এবার হবে না, 2-3 দফায় হবে। আচ্ছা, এরা জানছে কি করে বলুন তো? নির্বাচন কমিশন নাকি স্বায়ত্ত শাসিত একটি সংস্থা? তাহলে এরা জানছে কি করে? তাহলে কি এরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নয়, জাতীয় নির্বাচন কমিশন নয়, এরা আসলে ভারতীয় জনতা পার্টির নির্বাচন কমিশন? তাদের সাথে কথাবার্তা বলেই এগুলো হয় নাকি? আমরা প্রশ্ন করতে চাই যে দায় কে নেবে? মৃত্যুর দায় কে নেবে? বিশৃঙ্খলার দায় কে নেবে? আর তৃণমূল কংগ্রেস যে সবসময় সঠিক কথাটা বলে, এটা আর একবার প্রমাণিত হলো। এটা তো বলবেন কি করতে চেয়েছিলেন আসলে? চুপচাপ ঢাকবেন পাপ। আরে মানুষের কাছে চাইতে হবে মাপ, হাত জোর করে। এটা মনে রাখুন, তৃণমূল কংগ্রেস যেটা বলে সেটা সঠিক কথা বলে। আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছিলেন এই কথা, এত তাড়াতাড়ি করবেন না। যদি সব ভুল হয়ে থাকে আগে, তাহলে আগের নির্বাচনগুলোও ভুল হয়ে গেছে, 24 সালেও নির্বাচন তাহলে ভুল। আপনি সময় নিয়ে করুন। 24 সালের নির্বাচনটা ঠিক হলো, আপনি রইলেন কেন্দ্রের সরকারে, কিন্তু বাকি 25 সালে এসেই আপনার মনে হলো যে তড়িঘড়ি করে দিতে হবে। প্রশ্নও তুলেছিলেন 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমার সঙ্গে মাননীয় সাংসদ পার্থ ভৌমিক আছেন, তিনিও তার কথা বলবেন দলের পক্ষ থেকে। এই যে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন মাননীয় সাংসদের পক্ষ থেকে তোলা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন এই 5টি প্রশ্ন। সেই 5টি প্রশ্ন সব রাজ্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে। হঠাৎ স্পেশাল রিভিশন হচ্ছে কোথায়? না অসমে। অসম কি সীমান্তবর্তী রাজ্য নয়? আমরা প্রশ্ন করতে চাই, উত্তর পূর্বে আরো রাজ্যগুলো কি সীমান্তবর্তী রাজ্য নয়? খালি বাংলায় কি সীমান্তবর্তী রাজ্য? এই প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ। আমি আগেও বলেছি, এই প্রশ্নটাই তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে ত্রুটিপূর্ণ যদি আগের তালিকা হয় তাহলে স্টেপ ডাউন করুন, সরকার থেকে বেরিয়ে আসুন, ত্রুটি মুক্ত নির্বাচন
কমিশনের একটা লিস্ট হোক, ভোটার লিস্ট, সেইটাতে আবার লড়াই করে আসুন। তার উত্তর নেই। এই যে এত মৃত্যু হয়েছে অপরিকল্পিতভাবে, পরিকাঠামোহীন একটা ক্ষেত্র তৈরি করে, তার উত্তর দেবে কে, দায় নেবে কে, সে কথাও তিনি তুলেছিলেন। উদ্বেগ প্রকাশ করেছিলেন যে বিজেপির তুচ্ছ অভিযোগগুলো প্রাধান্য পাচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেস যখন সঠিক অভিযোগ করছে সেটা প্রাধান্য পাচ্ছে না। কিন্তু আজকে প্রকারান্তরে তৃণমূল কংগ্রেসের কথাটাকেই স্বীকার করতে হয়েছে। আর তিনি দাবি করেছিলেন যে ওই 1 কোটি ভোটার বাদ যাবে, ইলেকশন অত দফায় হবে না, এত দফায় হবে। বাবা, কার সাথে ভাব? আমরা প্রশ্ন করতে চাই, কার সাথে ভাব? কোনো উত্তর নেই। মুখ্য নির্বাচন কমিশনার তিনি এখনো অব্দি একটা কথারও উত্তর দেননি। ওই চুপচাপ ঢাকতে হবে পাপ। আমরা আবারও বলছি, চাইতে হবে মাপ। এটা মনে রাখবেন, জনতার কাছে, জনতার ওপরে কেউ নেই। আমি মাননীয় সাংসদ আমাদের পার্থ ভৌমিক, তাকে তার কথা বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়কে। তিনি তার কথা দলের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিস্তারিতভাবে বলেছেন। এর সঙ্গে অতিরিক্ত দুটো কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। যে কোনো কাজ করতে গেলে তার একটা পরিকল্পনা দরকার। একটা মানুষ যখন তার বাড়ি তৈরি করে তারও একটা প্ল্যান থাকে। আমরা প্রথম দেখলাম যে ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ দপ্তর, স্বয়ংশাসিত সংস্থা নির্বাচন কমিশন, উইদাউট এনি প্ল্যানিং, নেই কোনো পরিকাঠামো, নেই কোনো প্ল্যানিং, কোনো ফিল্ড ভিত্তিক প্রস্তুতি, তারা এসআইআরটা জোর করে চাপিয়ে দিলেন। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার একটা কথা বলেছেন যে কাজটা 2 বছরের সেটা কি করে 2 মাসে করা সম্ভব, এবং এই কাজটা যদি পরিকল্পনা ভিত্তিক করতে হতো তাহলে অনেকগুলো পরিকল্পনা করার দরকার ছিল নির্বাচন কমিশনের। প্রথম কি, বিএলওদের সঠিক প্রশিক্ষণ দেওয়া। সেকেন্ড কি, অ্যাপের গ্লিচ, এটা দূর করা। থার্ড কি ছিল, ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা। ফোর্থ কি ছিল, ভোটার তালিকায় অসঙ্গতি কোথায় কোথায় আছে সেটাকে মানে পুরোটাকে না দেখে তারা হঠাৎ করে জোর করে একটা চাপিয়ে দিতে চাইল। এর ফলস্বরূপ আমরা কি দেখলাম, যে সারা পশ্চিমবাংলার মানুষের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে গেল। আজ অবধি এখন যখন আমরা প্রেস কনফারেন্স করছি 40 জন মারা গেছেন, তাতে বিএলওরা আছেন, সাধারণ মানুষও আছেন। আপনারা জানেন অনেক শিক্ষক রাজ্য নির্বাচন কমিশনের, যেটা কেন্দ্রীয় সরকারের অধীন, সেই ইসি দপ্তরের সামনে তারা ধর্নায় বসেছেন, কারণ তাদের সহকর্মীরা মারা যাচ্ছেন। আমার বক্তব্য খুব পরিষ্কার, যে তৃণমূল কংগ্রেস যে কথাটা বারবার বলছিলেন, কিংবা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে প্রতিনিধি দল কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে গেছিলেন, তার কোনো সদুত্তর তো আমরা পাইনি, কিন্তু একটা রেজাল্ট আমরা পেয়েছি যে নির্বাচন কমিশনও বুঝতে পারছেন যে তারা কতটা নির্লজ্জভাবে ভারতীয় জনতা পার্টির হয়ে দালালি করছেন। এটা আর কেন্দ্রীয় নির্বাচন কমিশনার, তার যে স্বয়ংশাসিত ভূমিকা, তার যে নিরপেক্ষতা, সেটা খুব দুঃখজনকভাবেও আমরা বলতে বাধ্য হচ্ছি, তিনি তার গরিমা হারিয়েছেন। এবং ভারতীয় জনতা পার্টি এবং সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর আমরা দেখছি একটার পর একটা গণতান্ত্রিক প্ল্যাটফর্মকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স, এদের নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা, কোর্টকে মাঝে মাঝে শুধু নয় ভীষণভাবে প্রভাবিত করে বিরোধী দলের উপরে আঘাত হানার অপচেষ্টা, সংবাদ মাধ্যমকে হয় ভয় দেখিয়ে নইলে অন্য কোনো রকম ভাবে জোর করে নিজেদের পক্ষে বলানোর চেষ্টা করাটা, এবং সর্বশেষ ভারতীয় নির্বাচন কমিশন
তাদেরও নিরপেক্ষতাকে তুলে দিয়ে নিজেদের দলের স্বার্থে কাজে লাগান। এবং যার প্রথম ধাপ আমরা দেখেছিলাম, আগে কি ছিল, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি। আমরা দেখলাম সুপ্রিম কোর্টের বিচারপতির জায়গাটাকে ক্যান্সেল করে প্রধানমন্ত্রী মনোনীত